আসসালামু আলাইকুম। শিক্ষক ইউনিয়ন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দর্শকবৃন্দ এবং আজকের অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে আমরা শুরু করছি আজকের বিশেষ লাইভ অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় হলো প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ 2018 যারা প্যানেল প্রত্যাশী তাদেরকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান। তা আমরা জানি যে প্রাথমিকে অনেক আসন, এখনো শিক্ষক সংকট আছে, এখানে নিয়োগ হচ্ছে না বহুদিন যাবৎ, এবং প্রায় 30,000 শিক্ষক প্যানেল আছে 18 সালের, এবং সেখান থেকে তারা বহুদিন যাবৎ প্যানেল থেকে নিয়োগের জন্য তারা প্রত্যাশা করে আসছেন এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করে আসছেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তা আমরা আগেই আমাদের অতিথিদের সাথে পরিচিত হই। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা বিশ্লেষক এবং শিক্ষক, ব্যারাক এডুকেশন যে উইং আছে সেখানে উনি চিফ অফ পার্টির কাজ করছেন। তা মাসুম বিল্লাহ স্যার, আপনাকে শিক্ষক ইউনিয়ন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আরো আছেন এই 2018 প্রাথমিকের প্যানেল প্রত্যাশী যে সংগঠন, তার সভাপতি, সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষক ইউনিয়ন টিভির পক্ষ থেকে। আপনারা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, এবং আমরা অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক ইউনিয়ন টিভিতে, এবং আমরা খুবই কৃতজ্ঞ আছি যে আমরা মাসুম বিল্লাহ স্যারকে আমাদের সাথে পেয়েছি। আচ্ছা, আমরা আজকে প্রথমেই আপনার আলোচনায় যাব। জনাব আব্দুল কাদের সাহেব, আপনি বলবেন এই যে প্রাথমিকে এত শিক্ষক সংকট থাকার পরেও, তারপরেও কেন এই যে সরকার আপনাদেরকে আহ, নিয়োগ নিয়ে এরকম করছেন, এবং আপনারা এ ব্যাপারে কি করছেন, আপনাদের সমস্যা এবং সমাধান নিয়ে আপনার কাছে আসছি। ধন্যবাদ আপনাকে। আব্দুল কাদের। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং অসহায় বেকারদের পাশে দাঁড়ানোর জন্য। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাসুম বিল্লাহ স্যারকে, যার সাথে আমার এর আগেও একটা লাইভ হয়েছিল, এবং স্যার আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। তো শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই শিক্ষক ইউনিয়ন টিভিকে, এবং একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছিলেন, এবং প্রায় 1.5 লক্ষ শিক্ষকের চাকরি সরকার জাতীয়করণ করেছিলেন। তো সেই ইতিহাস, সেই ধারাবাহিকতা আমাদের আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল প্রাথমিক বিদ্যালয় নিয়ে, সেই স্বপ্ন পুরোপুরি ভাবে কিন্তু এখনো আমরা বাস্তবায়িত হতে দেখছি না। আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষার যে রিপোর্ট গুলো রয়েছে বিভিন্ন রকম, সেই রিপোর্ট গুলোতে আমরা দেখছি যে এখনো অনেক জায়গাতেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, এবং নানা ধরনের শিক্ষক সংকটের স্পেশালি যে জটিলতা, সেই জটিলতার কারণে কিন্তু প্রাথমিক শিক্ষা নানানভাবে বিঘ্নিত হচ্ছে। তো আমাদের এই দাবি আমরা গত 2 বছর থেকে আমরা প্রায় 2 বছর থেকে আমরা দাবি জানিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য নানান রকম আমরা কাকুতি মিনতি করে আসছি গত প্রায় 2 বছর থেকে, এবং তার ভিত্তিতে আমরা সাংগঠনিকভাবে 61 জেলা এবং উপজেলা বিভাগীয় সমন্বয়ক, আমাদের সুশৃঙ্খল সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সামাজিক এবং
শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি এবং আমাদের দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘ সময় রাজপথেও কর্মসূচি পালন করেছি। এবং বর্তমান পরিস্থিতিটা এই পর্যায়ে আমি একটু তুলে ধরতে চাই। আপনারা স্যার রয়েছেন, স্যার নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন যে যদি আমরা গত 20 বছরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোর দিকে একটু চোখ রাখি, তাহলে দেখবেন স্যার যে গত 20 বছরে কোনো সময় বা কখনোই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক এবং ছাত্রীর যে একটা অনুপাত রয়েছে, সেই অনুপাত রক্ষা করে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এখানে নানা ধরনের জটিলতা নিয়োগের ক্ষেত্রে থাকে এবং এই জটিলতাগুলোর জন্য শত শত মামলা জর্জরিত হয়ে অধিদপ্তরগুলো মামলায় বা মামলার জবাব দিতে ধুঁকতে থাকে। এছাড়া বিভিন্ন পরিস্থিতি, আপনার জাতীয় নির্বাচন, তারপর আপনার এই যে করোনা সংকট বা এ ধরনের বহুবিধ সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে সব থেকে সরকারি চাকরির মধ্যে সব থেকে বড় এই বড় সেক্টরটাতে পরীক্ষা নেওয়া প্রতি বছর সম্ভব হয়ে ওঠে না। এছাড়া নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা তো রয়েছে। সেক্ষেত্রে স্যার আমরা গত 20 বছর পর্যবেক্ষণ করে দেখেছি যে শিক্ষক সংকট যখন একেবারে নাভিশ্বাসে উঠে যায়, তখনই কিন্তু কেবল কোনো মতে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং যে পরিমাণ শিক্ষক নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দিতে দিতে তার থেকে অধিক সংখ্যক শিক্ষক কিন্তু শূন্য হয়ে যায়, যে কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট আসলে কখনো দূরীভূত হয় না। আমরা দেখেছি স্যার যে প্রত্যেকবার এর আগে নিয়োগ দেওয়া হয়েছিল তখনও কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনে শিক্ষক সংকটের একটা নাবিক হয়েছিল এবং যে কারণে তারা নিয়োগ দিতে অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে নিয়োগের পরে পরেই দেখা গেছে যে প্রচুর সংখ্যক রয়েছে এবং শূন্য থাকার কারণে শিক্ষা কার্যক্রম। আমি স্যার এই পর্যায়ে একটু উল্লেখ করতে চাই যে 2014 সাল থেকে শুরু করে অদ্যাবধি এই যে আমাদের 2021 সাল শেষ হয়ে যাচ্ছে, এ পর্যন্ত মাত্র একটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। সেখানে 18,000 শিক্ষককে পদায়ন করা হয়েছিল, সুপারিশ করা হয়েছিল, কিন্তু সর্বশেষ 14,000-এর মতো জয়েন করে। এরপরে স্যার আপনি জানেন যে আমাদের দেশে একই ব্যক্তি একাধিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা জয়েন করে তারা আবার অল্প সময়ের মধ্যে ন্যূনতম গ্রেড সরকারি চাকরির ক্ষেত্রে এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন গ্রেডে রয়েছে, সেক্ষেত্রে যারা দ্বিতীয় শ্রেণীর উচ্চ গ্রেড বা প্রথম শ্রেণীর চাকরি পেয়ে যায় তারা কিন্তু দ্রুত ওখান থেকে চলে যায়। এছাড়া আপনার নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের জন্য শিক্ষক সংকট দেখা দেয় এবং এই শিক্ষক সংকট গুলো কিন্তু স্পষ্টভাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় বিভিন্ন সময়ে তাদের কথায় কিন্তু শিক্ষক সংকট গুলো উঠে আসে। আমাদের যে নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন হয়েছিল প্রায় 7 বছর পরে, এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবার পরে নিয়োগ কার্যক্রম হলো আব্দুল কাদের, আপনার কাছে প্রশ্ন হলো যে আপনাদের থেকে তাদের থেকে যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাতে সমস্যা কোথায়, তারা কি বলছে, সরকার কি বলছে? হাসান মামুন, আপনার মাইকটি অফ করে দেন। স্যার আমি প্রশ্নটা আমাদেরকে কর্তৃপক্ষ কি বলছে আপনি হয়তো এই ধরনের একটা কোশ্চেন করেছেন। স্যার গত 2 বছর ধরে আমরা আমাদের কর্মসূচির আলোকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে 9 ফেব্রুয়ারি 2020 এবং সচিবালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গত বছরের 13, 14 এবং 15 অক্টোবর আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান করেছিলাম এবং অবস্থান করা অবস্থায় প্রত্যেকবারই আমরা আমাদের পক্ষের যুক্তি উপস্থাপন করে এবং একই সাথে আমাদের যত সমর্থন ছিল সবগুলোকে একত্রিত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করে আসছিলাম এবং এই নিয়োগটা চেয়ে আসছিলাম, কিন্তু এক এক সময় এক এক ধরনের তারা যুক্তি স্থাপন করেছেন। আমি এই পর্যায়ে একটু তুলে ধরতে চাই যে আমাদের এই প্যানেলের পক্ষে এখন পর্যন্ত আমরা প্রায় 300 মাননীয় সংসদ সদস্যদের কাছে গিয়েছি এবং গিয়ে আমরা সুপারিশ সংগ্রহ করার চেষ্টা করেছি। সেখান থেকে প্রায় 183টি ডিও লেটার, যেটা ডিও লেটারের মাধ্যমে তারা আমাদেরকে সুপারিশ করেছেন প্যানেলের জন্য। আপনার মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়কে তারা সুপারিশ করেছে, মাননীয় মন্ত্রী আপনার পরিকল্পনা মন্ত্রী, তারপর বাণিজ্য মন্ত্রী এবং আইসিটি মন্ত্রী সহ সকল মন্ত্রী এবং ডেপুটি স্পিকার তিনি নিজেও কিন্তু আমাদেরকে ডিও লেটারের মাধ্যমে সুপারিশ করেছেন। এছাড়া গত 26শে আগস্ট 2020
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি, শিক্ষক সংকট এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা নিরসনের জন্য প্যানেল পদ্ধতি প্রবর্তনের জন্য রেজুলেশনের মাধ্যমে আমাদেরকে সুপারিশ করে। এরপর আপনার এই যে গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি শূন্যপদ পূরণ করার জন্য দ্রুত শূন্যপদ পূরণ করার জন্য সুপারিশ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে এনআই খান স্যার, যিনি সাবেক শিক্ষা সচিব, তিনিও কিন্তু বলেছিলেন যে আমাদেরকে যত দ্রুত সম্ভব নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূরীকরণ করা উচিত। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ মোস্তাফিজুর রহমান ফিজার স্যার, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম একটা লাইভে আমাদের সাথে কথা বলার জন্য। তিনি বলেছিলেন যে শিক্ষকের সংকটের যে ভয়াবহ অবস্থা, সেক্ষেত্রে আমি লাইভে থাকলে এ ধরনের সত্য প্রকাশিত হয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি। সুতরাং স্যার, শিক্ষক সংকটের এই পুরো সংকটের মুখে সকল আব্দুল কাদের, আপনার কাছে আবার আসবো, আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো। আমি আসছি এখন আমাদের আরেকজন অতিথি জনাব হাসান আল মামুন, উনি আপনাদের বরিশাল অঞ্চলের সমন্বয়ক হিসেবে আছেন এই প্যানেল প্রত্যাশীদের। আপনার কাছে আমাদের জানতে চাই আমরা যে আব্দুল কাদের সাহেব উনি বললেন যে 184 জন এমপি যেখানে ডিউ লেটার দিলেন, তারপরে এটা নিয়োগ শূন্যপদ পূরণের জন্য বললেন সবাই, তারপরে প্রতিবন্ধকতা কোথায় আসলে? এটা আপনার মন্ত্রী মহোদয় যে প্রাথমিকের, উনি কি বলছেন? হাসান আল মামুন, হাসান আল মামুন আমাকে শুনছেন? যে প্রাথমিকের, উনি কি বলছেন? ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আমরা যখন 300 মাননীয়, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা যখন 300 মাননীয় সংসদ সদস্যদের তাদের কাছে আমরা যখন যাই এবং ওইখান থেকে আমাদেরকে 183 জন মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়গণ আমাদেরকে ডিউ লেটারের মাধ্যমে তারা যখন আমাদেরকে নিয়োগ দানের জন্য সুপারিশ করেন, আমরা এই ডিউ লেটার গুলো নিয়ে অধিদপ্তরে এবং মাননীয় প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা যখন দেখা করি, তখন তারা আমাদেরকে বলেছিলেন যে আপনার যেহেতু সার্কুলারে আপনার প্যানেল পদ্ধতিটা উল্লেখ ছিল না, এই কারণে ওনারা আমাদেরকে নিয়োগ দিতে পারতেছেন না। কিন্তু আমরা যখন তাদেরকে প্রশ্ন করি যে সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল আপনার শূন্য কোটার ভিত্তিতে আপনার আমাদের নিয়োগ কার্যক্রমটা আপনার সম্পন্ন হবে, সেক্ষেত্রে আপনার হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হলো না, এই প্রশ্নের উত্তরটা ওনারা আমাদেরকে দিতে পারেননি। এমনকি আপনার প্রাথমিকে আপনারা সবাই জানেন আপনার 60% আপনার নারী কোটা রয়েছে, এবং এখন যেহেতু আপনার বর্তমানে নতুন যে সার্কুলারটা আসছে, এখানে এটা 13তম গ্রেডের সার্কুলার হওয়ার কারণে এইখানে কিন্তু আপনার কোটা পদ্ধতি থাকার কথা না। তারপরও প্রাথমিক অধিদপ্তর আপনার 60% কোটা যেটা আছে এবং পোষ্য কোটা যেগুলো আছে এগুলো সবকিছু বিদ্যমান রেখেছেন। তাহলে 2018 সালের যে সার্কুলারটা হয়েছিল সেইখানটায় তারা মেয়েদের 44% কোটা তারা পূরণ করেছেন, বাকিগুলো তারা কিন্তু করেননি। তাহলে তারাও তো আইনের তোয়াক্কা কোনো অবস্থাতেই করতেছেন না। এরপরে আপনি দেখেন কিছুদিন আগে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রাথমিক অধিদপ্তরে বলল যে আমরা মেধাবীদেরকে নিয়েছি এবং প্রাথমিকে আপনার মেধার ভিত্তিতে নিয়োগ হয়, তো যাদের চাকরি হয় নাই তারা আপনার মেধাবী নয়, এরকমের কিছু বলছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বর্তমান যে সার্কুলারটা হলো এখান থেকে প্রায় 30,000-এর উপরে 34,000 আপনার শিক্ষক নিয়োগ করা হবে, এবং এইখানটায় আপনার মোট প্রার্থী হলো আপনার 13 লক্ষ, এবং আমাদের সময়ের আপনার 18,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে আমাদের পরীক্ষার্থী ছিল 24 লক্ষ, এবং আমাদেরকে মাত্র 2.3% হারে আমাদেরকে টিকানো হয়েছিল। তাহলে আজকের যারা আপনার 24 লক্ষ পরীক্ষার্থীর সাথে যারা লড়াই করে
আজকের মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিল, তাদের থেকে কি এখন যারা আপনার 13,000 আবেদন করছে, এইখান থেকে যে আপনার যাদের চাকরি হবে 34,000, তারা কি বেশি মেধাবী? এবং আজকে দেখেন, দেশের প্রয়োজনে, মানুষের জন্যই আইন। আজকে সারা দেশে শিক্ষক সংকটের যে মানে যে চিত্র, আপনার ভয়াবহতা আপনার ফুটে উঠছে। আপনার আপনার অনেকগুলো, প্রায় 1,000-এর অধিক স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুলগুলো চলতেছে, 2জন দিয়ে শিক্ষক দিয়ে চলতেছে, এরকম হাজার হাজার স্কুল আছে। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলা কোন অবস্থায় আছে? আজকের একটা প্রাথমিক স্কুলে আপনার 6টা ক্লাস, সেখানে যদি একজন মাত্র শিক্ষক হয়, তাহলে সে কিভাবে ক্লাসগুলো সে আপনার নেবে? তাহলে এই জায়গাটা থেকে আজকে দেখেন, দেশের প্রয়োজনে করোনাকালীন সময়ে আপনার বিসিএস, এরপরে ব্যাংকে দেখেন, স্বাস্থ্য ক্ষেত্রে দেখেন, বারবার প্যানেলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কিন্তু আজকের প্রাথমিকের মতো শিক্ষার মূল ভিত্তি যেটাকে মনে করা হয়, সেই জায়গাটায় আজকের শিক্ষার কি পরিমাণে ঘাটতি আপনার সারা দেশে আপনার ফুটে উঠছে। তারপরেও আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত এই বিষয়টা তারা কানে নিচ্ছে না। আপনার কাছে আবারও আসবো, বিভিন্ন প্রশ্ন নিয়ে। হ্যাঁ, আমি এখন আসছি মাসুম বিল্লাহ স্যার। এখানে প্রশ্নটা হলো, যেখানে অনেক শূন্যপদ আছে, শিক্ষা কাজ হচ্ছে না, পাঠদানে সমস্যা হচ্ছে, এবং এখানে প্রায় 30,000 মতো প্যানেলে শিক্ষক যারা যোগ্যতা অর্জন তাদের হয়েছে, এরা নিয়োগ পাচ্ছে না। সারা দেশের মাননীয় এমপি মহোদয়রাও তাদের জন্য সুপারিশ করছেন। তাহলে এখানে আসলে সমস্যাটা কোথায়? কার জন্য এই প্রতিবন্ধকতা? কিসের জন্য? এটা কি আমলাতান্ত্রিক কোনো সমস্যা, না কোনো অন্য কোনো হীন উদ্দেশ্য আছে কিনা? আপনার কি মনে হয় স্যার? মাসুম বিল্লাহ স্যার। মাসুম বিল্লাহ স্যার, আপনার মাইকটা অন করে নেন। মাসুম বিল্লাহ স্যার, আপনার মাইকটা অন করে নেন। জি জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, 2018 সালে 55,000 প্রার্থী টিকেছিলেন পরীক্ষায়, অর্থাৎ 2.3%। তাদের ভিতর থেকে 18,000-কে নিয়োগের জন্য সুপারিশ করে, আর 37,000-কে নিয়োগ দেয়নি। তো গভর্নমেন্ট কয়েকটা কথা বলেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যে মানসম্পন্ন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হবে প্রাথমিকে। তো তার বিপরীতে কথা আসছে যে মানসম্পন্ন 24 লক্ষ টিচারের ভিতরে যারা 2.3% পাস করেছে, তারা মানসম্পন্ন নয় কি? তাছাড়া তারা তো এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকেই পাস করে এসছে, গ্রাজুয়েশন, ইন্টারমিডিয়েট, মাস্টার্স, সেটা একটা প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় কথা বলেছে যে প্যানেলের কোনো কথা ছিল না, কাজে প্যানেল থেকে নেয়ার ওইভাবে যৌক্তিকতা নেই। কিন্তু যৌক্তিকতা আছে। যৌক্তিকতা হচ্ছে, শিক্ষক যদি বিলম্বে নিয়োগ দেয়, তাহলে আসল কারা ভোগে? আসল ভোগে স্টুডেন্টরা। প্রাথমিক শিক্ষা, বিশেষ করে সরকারি প্রাথমিক শিক্ষা, একেবারেই এর মান তলানিতে। তার মধ্যে যদি শিক্ষক নিয়োগ দেয়, মিনিমাম 2 বছর লেগে যায় শিক্ষক নিয়োগ দিতে। সেই যুক্তিতে আমি আরো একবার বলেছিলাম, কোথায় পত্রিকায় লিখেছিলাম, যে প্যানেল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। তার কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে এই 37,000 শিক্ষকদের ভিতরে 10 থেকে 12,000 অন্যান্য চাকরিতে অলরেডি চলে গেছে। বাকি যে 20-25,000 থাকে, তাদের নিয়োগ দিলে যেটা হবে, তাদের চাকরির বয়স নাই অনেকের। তাহলে তাদের নিয়োগ দিলে কি হবে? তারা ডেডিকেটলি কাজ করবে এবং অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারবে না, তারা মন প্রাণ দিয়ে কাজ করবে। নাম্বার 2 হচ্ছে, তারা যেহেতু বেকার, শিক্ষিত বেকার এক ধরনের, সেই সমস্যাটার সমাধান হবে। আর সবচেয়ে বড় উপকার হবে আমাদের শিশু শিক্ষার্থীদের, যারা এই ক্লাসের মানে ক্লাস করতে পারছে না বিধায় প্রাথমিকের মান কিন্তু একেবারে তলানিতে। বিভিন্ন কারণের ভিতরে শিক্ষক স্বল্পতা একটা বিশাল কারণ। তারপরেও নিতে পারছে না কেন? আইনগত প্রক্রিয়া আছে এখানে। কারণ কেউই তো এটা
এত বড় একটা দায়িত্ব মাথায় নিতে চাচ্ছে না, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীও নিতে চাচ্ছেন না, বা এমপি মহোদয় যারা গেছেন তারা তো জনপ্রতিনিধি, তাদের কাছে যারাই যায়, আমরাই যাই, আপনারা যান, অন্যরা যাক, তারা কিন্তু কাউকে বিমুখ করেন না, তারা কিছু একটা সুপারিশ করেন, কিছু একটা দিয়ে দেন, কিন্তু ওই তাদের সুপারিশ বা তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে যখন বলেছে, সেটা দিয়ে কিন্তু আসলে একটা আইনের মারপ্যাচ, তো একটা বড় আইনগত বিষয়, এইটাকে কেউ ওইভাবে আহ মানে কি বলে এটাকে, ওইভাবে নিজের কাঁধে তুলে নিচ্ছে না যে 37,000 টিচার এরা প্যানেলভুক্ত, এই প্যানেলভুক্ত শিক্ষকদেরকে নিয়োগ দিতে হবে, এটা ওইভাবে কেউ মাথায় নিচ্ছে না। কিন্তু এখন কিন্তু প্রায়, যদিও বলে 32,500, কিন্তু প্রায় 40,000 পদ খালি আছে এখনো, এবং প্রায় 1,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজন মাত্র শিক্ষক, আর ওই শিক্ষক যদি অসুস্থ থাকে তাহলে তো স্কুলই বন্ধ। এবং একজন শিক্ষক একটা প্রাইমারি স্কুলে 1, 2, 3, 4, 5 কি পড়াচ্ছেন, কিছুই পড়া হচ্ছে না, এটাও আমরা জানি, মন্ত্রণালয় জানে। আজকে যে আমি আপনার সাথে কথা বলছিলাম, যে আজকে আমাদের প্রাথমিক ও গণশিক্ষার সচিবের সাথে কয়েক ঘন্টা একটা মিটিং ছিল অনলাইনে। এই মিটিং এ ঢোকার আগে আমরা ওখান থেকে বের হলাম, তিনি অনেক কথা বললেন, তার ভিতরে একটা ওনার কনসার্ন হচ্ছে যে প্রাইমারি শিক্ষক, অর্থাৎ সরকারি প্রাইমারি শিক্ষকদেরকে আমরা পিটিআই প্রশিক্ষণ দিচ্ছি, এবং তারা গ্রাজুয়েট শিক্ষক, মাস্টার্স আছে, অনেক ভালো ভালো শিক্ষক, এবং ন্যাপের ডিজি ছিলেন, বিভিন্ন ডিজিরা ছিলেন, এনসিটিভির লোকজন ছিলেন, তারপরে বিএনএফ এর ডিজি ছিলেন, তারপরে উনি সবাইকে বলছেন যে তাহলে আমাদের শিক্ষকরা কি করছে আসলে, কারণ সরকারি প্রাথমিকের স্টুডেন্টরা 65% বাংলা দেখে পড়তে পারছে না, অথচ এই শিক্ষকরা মাস্টার ডিগ্রি পাস অনেকেই, এবং পিটিআই ট্রেনিং করেছে, পিটিআই ট্রেনিং এর প্রফেসর অনেক ট্রেনিং করেছে, এবং তাদেরকে যারা ট্রেনিং করে তারা অনেক উচ্চ শিক্ষিত। তাহলে বেসরকারি সংস্থা যারা আছে, এই কথাটা বলেছে উনি সচিব মহোদয় নাকি শনিবারে, এই যে পরশু শনিবারে এনসিটিভিতে যে বই ছাপা হয় বিভিন্ন প্রেসে, ওইটা দেখতে বের হয়েছিলেন, যে বই দিতে পারবে কিনা জানুয়ারিতে। ওইটা দেখতে গিয়া ইসে শ্যামবাজার কোন একটা প্রাথমিক স্কুলে গেছে, যার উপরে দেখে ওখানে হইচই করতেছে কিছু শিক্ষক। উনি বলেন এখানে ঘটনা কি, তো গিয়া দেখলেন যে জাগরণী সংঘ নামে একটা এনজিও আছে, সেই এনজিওর শিক্ষকদের প্রশিক্ষণ হচ্ছে ওখানে। উনি এই প্রশিক্ষণ নিজে দেখলেন, এই এই শনিবারে, কিন্তু জাস্ট পরশুদিন প্রশিক্ষণ দেখলেন, এবং জিজ্ঞেস করলেন যে প্রশিক্ষণ দেখে উনি খুব খুশি হলেন যে শিক্ষকরা পার্টিসিপেট করছেন, এবং যেসব পেডাগজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছেন, ইট ইমপ্রেসড হিম ভেরি মাচ। এবং উনি মানে বসে পড়ে বললেন যে আপনারা কি কেউ বিএড করেছেন বা এমএড করেছেন? বলেন না। তাহলে এগুলো কোথায় শিখলেন? তোমরা বলে আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখেছি, এবং আমরা সবসময় প্র্যাকটিস করি। তো ওই ট্রেনিং দেখে উনি অবাক, এবং ওই দিনই এসে একটা দিলেন, কি বলে এটাকে, একটা চিঠি দিলেন, চিঠি আমার কাছে এখনো আছে, সমস্ত জায়গায় চিঠি দিয়েছে যে উনি এনজিওতে যারা কাজ করে এবং এনজিও শিক্ষক তাদের সাথে কথা বলবেন, এবং সমস্ত ডিজিরা ছিলেন মিটিং এ, এবং উনি সেই প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলেছেন, এবং আমাদের সামনে জিজ্ঞেস করেছে যে আপনি ট্রেনারদের জিজ্ঞেস করেছে, টিচারদের জিজ্ঞেস করেছে আপনার পড়াশোনা কি, টিচাররা বলেছে আমি ইন্টারমিডিয়েট পাস, কেউ বলেছে এসএসসি পাস, কেউ বলেছে ডিগ্রি পাস, তো আপনি কি বিএড করেছেন? বলে না। এমএড? না। তাহলে আপনি এগুলো কোথায় শিখলেন? তো বললো আমাদের ট্রেনারদের কাছে। আবার ট্রেনারদের ডাকলেন, আপনি কোথায় শিখেছেন? উনি একই কথা বলেছে যে আমি, কেউ বলেছে জাগরণী সংঘ, কেউ বলেছে ব্র্যাক, কেউ বলেছে কি বিকে কি জানো, রংপুর, দিনাজপুর একটা আছে, এনজিও আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায় ট্রেনিং শিখেছেন? বলে আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখেছি। তখন উনি বললেন যে আগামী সপ্তাহে আমি আপনাদের প্রশিক্ষণ দেখতে যাব,
আপনাদের টিচারদের সাথে আরো কথা বলবো, অনলাইনে না, আমি সরাসরি কথা বলবো। এবং 15 জনের একটা টিম করেছে, সেখানে সব ডিজিরা থাকবেন, উনি নিজে থাকবেন এবং মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ যারা এডিশনাল সেক্রেটারি তাদের নিয়ে যাবেন। উনি বললেন যে আমাদের হয়েছেটা কি, প্রাথমিক শিক্ষা মান তলানিতে কেন, একটা তো শিক্ষক নাই, এটা উনি জানেন, সবাই জানেন, কিন্তু এইটা তো একটা কারণ না। তাহলে কারণটা কোথায়? এই যে একটা কনসার্ন, এটাও একটা বিষয় যে শিক্ষক, ওনারা হয়তো চিন্তা করেন যে শিক্ষক নিয়োগ দিলেই মান হয়তো ফিরে আসবে না, এটাও একটা কারণ হতে পারে যে এই জন্য ওরা ধীরে আস্তে ধীরে নিয়োগ দিচ্ছে। পরে আবার আসবো স্যার, থ্যাংক ইউ স্যার। না স্যার, আপনার কাছে আরেকটা কথা আমি একটু জানতে চাই। প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষক সংখ্যা খুবই কম, 3 জন থেকে 4 জন 5 জনের মধ্যে। তা এখানে বিভিন্ন সময় লং ছুটিতে প্রশিক্ষণ, তারপরে ম্যাটারনিটি লিভ সহ নানা ধরনের ছুটির সময় শিক্ষক সংখ্যা অনেক সময় দেখা যায় কোনো প্রাথমিক বিদ্যালয়ে 1-2 জনও শিক্ষক থাকে, উপস্থিত থাকে, বাকি ক্লাসগুলো হচ্ছে না। তাই এখানে যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে এবং সেখানে যারা কর্মকর্তারা আছেন, মন্ত্রী মহোদয় সহ, তাহলে আমরা যেখানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে চাই, আধুনিক শিক্ষা চাই, তাহলে এর জন্য তাদের যে উদ্যোগ এবং এখানে যে প্যানেল নিয়ে আজকে যারা শিক্ষক হতে চাচ্ছেন, নিয়োগ চাচ্ছেন, হ্যাঁ, এদেরকে নিয়োগ যদি দিতেন তাহলে তারাও তাদের যে তারা চাকরি পেতেন, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক অসংকট যে শিক্ষার সমস্যাগুলা, এটা তো অনেকটাই আমার মনে হয় সমাধান হতো। কিন্তু এই জিনিসটা তো তারা এটা কেন এই ধরনের অবহেলা করছেন, আসলে পিছনে আপনার কি মনে হয়, কি কারণ? ওই যে বললাম স্যার, একটা আইনগত জটিলতা আছে যে প্যানেলের কথা ছিল না, আবার এই প্যানেলকে নেওয়া হবে কিনা এই দায়িত্বটা আসলে কে নিবে। যেমন এমপিরা তো দিয়েছে। স্যার, আমি আপনাকে বলছি, আইনের কথা যে বলছেন, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বিভাগ কিন্তু আইন দ্বারা পরিচালিত নন। এখানে শিক্ষা আইন বাংলাদেশে নাই। হ্যাঁ, অতএব এখানে আইনের কথা বলে কেন, আইনের অর্থ কি তারা কি বোঝে কিনা, এটাও একটা বিষয়। এখানে এক পরিপত্র অথবা কোনো প্রজ্ঞাপন, চিঠি দিয়ে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এখানে আইন তো, শিক্ষায় তো কোনো আইন নাই আমাদের দেশে। সব জায়গায় আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে, নারী নির্যাতন আইন আছে, বিভিন্ন ধরনের আইন আছে, কিন্তু শিক্ষা আইন নাই। তাহলে আইনের কথাটা না কেন বলে? এখানে শিক্ষার জন্য, শিক্ষকদের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য এবং যারা চাকরি প্রার্থী, এদের সুবিধার জন্যই যেটা করা হবে, এটাই তো আমি মনে করি আইন। আপনার মনে হয় কি স্যার? সেটাই, ওটা তো আমি ব্যক্তিগত ভাবে পত্রিকায় লিখেছি যে ওনাদেরকে নিয়োগ দেওয়া উচিত। নিয়োগ দিলে শিক্ষক স্বল্পতা কমবে, আমাদের শিশু শিক্ষার্থীরা তারা শিক্ষাটা পাবে ঠিকভাবে এবং বেকার সমস্যা দূর হবে এবং ওনারা ডেডিকেটলি কাজ করবে, ওনারা একেবারে মন প্রাণ দিয়ে কাজ করবে। কারণ ওনাদের অনেকেরই অন্য জায়গায় চাকরির নাই, কি বলে, বয়স নাই, অনেকের বয়স নাই। হ্যাঁ, অনেকের বয়স আগে তারা চলে গেছে, 12,000-এর মতো এই 37,000 এর ভিতরে অন্য জায়গায় চলে গেছে। আবার স্যার অনেকে এই অতিবাড়িতে নিয়োগ বন্ধ থাকায় প্রায় বছর দুটো নিয়োগ বন্ধই, এতেও অনেকের বয়স কিন্তু নেই। যাই হোক স্যার, আপনার কাছে আবারও আসবো, মাসুম বিল্লাহ স্যার, আপনার কাছে আবারও আসবো। আমি আসছি যেন আব্দুল কাদের, আপনার কাছে আবারও আসছি। আপনারা আগামীকালকে মানববন্ধন করবেন এবং এ ব্যাপারে আপনারা বিভিন্ন মিডিয়ায়ও আপনাদের প্রেস নোট আপনারা পাঠিয়েছেন, এবং এখানে আপনারা মনে করেন যে এই মানববন্ধন থেকে আপনাদের কি অর্জন হতে পারে এবং আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ স্যার আপনাকে। আমি স্যার আপনার কোশ্চেনটার উত্তর একটু পরে দিয়ে দেই। স্যার দুই একটা কথা বলছে, এই দুই একটা কথার মধ্যে স্যার আমার একটু কথা আছে। প্রথম কথা হলো যে স্যার বলছেন যে কেন প্রাথমিক শিক্ষার মান তলানিতে। এখানে স্যার আমি একটা পরিসংখ্যান বলছেন, ওটা ছিল বিশ্বব্যাংকের একটা জরিপ, বিশ্বব্যাংকের জরিপ, এবং এটা বিবিসি থেকে প্রকাশ করা হয়েছিল যে 65% স্টুডেন্ট বাংলা রিডিং করতে পারে না।
এবং ইংরেজি এবং গণিতের ব্যাপারটা আরো বেশি ভয়াবহ। স্যার আমি স্যার একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। কিছু রেজিস্ট্রিকৃত প্রাথমিক বিদ্যালয় ছিল, এই রেজিস্ট্রিকৃত প্রাথমিক বিদ্যালয়কে 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ করেন, প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য শিক্ষকদের একটা পুল করা হয়েছিল। সেই পুল নীতিমালা 2014, এই পুলে যে সকল শিক্ষকরা ছিল প্রকৃত পক্ষে তারা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া নামে মাত্র কোনো একটা পরীক্ষা যেখানে 30-35 পেয়ে তারা টিকে পুলে ছিল, এবং কথা ছিল যে তাদেরকে রেজিস্ট্রিকৃত স্কুলে তারা মাঝে মাঝে যখন শিক্ষক সংকট হয় তাদেরকে দিয়ে ক্লাস নেওয়া হবে এবং খুব সামান্য বেতনে। কিন্তু যখন ওই বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়ে যায় তখন তারা একটা মামলা করে, যে মামলার কারণে আমরা কিন্তু একেবারে পুরোপুরি দগ্ধ হয়ে যাই। কারণ 14 সালে আমরা চাকরির বাজারে প্রবেশ করি, ওই 14 সাল থেকেই মামলাটা শুরু হয়। শুরু হতে হতে ওই মামলাটা শেষ হতে হতে 18-তে শেষ হয়, এবং ওই যে বছরগুলো, ওই বছরগুলোতে আর কোনো সার্কুলার হয় নাই। আর আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে কেমিস্ট্রি, ফিজিক্স সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট পড়ে চাকরির বাজারে হাহাকার, এই কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি, আমরা কিন্তু পরীক্ষা দেওয়ারই সুযোগ পাই নাই। অবশেষে যখন 24 লক্ষ পরীক্ষা একটা সুযোগ পাইলাম, সেই সুযোগে আমরা আমাদের কোয়ালিটি শো করলাম, তার মধ্যে কিন্তু আমাদের 30 বছর বয়স শেষ হয়ে গেল। সুতরাং এখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর বিদ্যালয়গুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একে তো শিক্ষক সংকট লেগেই থাকে, এরপর আবার যে সকল শিক্ষককে নিয়োগ দেওয়া হয় সে সকল শিক্ষক ওনারা বলেন যে অনেক কোয়ালিটি যাচাই করে নিয়োগ দেন, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে 96% কিন্তু কোটা ছিল। 2013 নীতিমালা অনুযায়ী শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 96% যদি কোটা থাকে স্যার, মুক্তিযুদ্ধ কোটা একজন 43 পেয়ে শিক্ষক হয়ে যায়, আর আমরা সেখানে 70 পেয়ে আমাদের শিক্ষক হওয়ার সুযোগ তৈরি হয় না। এটা একটা 60% নারী কোঠা, পুল থেকে যে সকল নারীরা নিয়োগ পেয়েছে। আমি স্যার আমাদের এই সংগঠনের কাজে আমি এই যখন স্কুল খুললো সেপ্টেম্বরে, করোনা রিকভারি প্ল্যান কি হচ্ছে, কেমন ক্লাস হচ্ছে, এ ধরনের প্রায় 20টা স্কুল স্যার পরিদর্শন করেছি আমরা নিজেরা ভিডিও করে প্রচার করার জন্য। একটা স্কুল থেকে একজন শিক্ষক বলতেছে ওই স্কুলে গিয়ে দেখেন 2 জন মাত্র নারী শিক্ষক, ওই শিক্ষকরাই রিডিং করতে পারে না। তাহলে এই পরিস্থিতি তো স্যার তৈরি হয়ে আছে। সুতরাং আমাদের শিক্ষার মূল ভিত্তি এরকমই হবে, বিদ্যালয়ে শিক্ষকদের পড়াশোনা এরকমই হবে। আর আমাদেরকে যে এখানে বলা হচ্ছে যে তারা মেধাবী শিক্ষক নিয়োগ দিবে, তাহলে যে কোটা যদি অ্যাপ্লাই হয়ে থাকে, যতটুকুই অ্যাপ্লাই হয়েছে, তারা কিন্তু আমাদের এই মেধাবী যারা তাদের থেকে অনেক কম মার্ক পেয়ে চাকরি পেয়েছে। আর যারা মেধাবী তারা কিন্তু এখানে আমাদের যে সিস্টেম জটিলতা, নানা ধরনের দুর্নীতি, অপসংস্কৃতি, তাতে কিন্তু মেধাবীরা আসলে দ্বিতীয় পর্যায়ে পড়ে থাকে। আমি নিয়োগ পরীক্ষার কথা আরেকটা ধাপ উল্লেখ করি। আমাদের ওই 18 সালের নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে ব্যাপক প্রশ্ন ফাঁস হয়েছিল, যে কারণে ওই সময় পত্র পত্রিকা টেলিভিশনে প্রশ্ন উঠেছিল। যেহেতু অধিদপ্তরগুলো এত বৃহৎ পরীক্ষার আয়োজন করতেই অক্ষম, সেখানে আয়োজনকৃত একটা পরীক্ষার উপর অভিযোগ উঠলেও তারা ওই পরীক্ষা বাতিল করতে পারে না। তাহলে ওই দ্বিতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছে তারা আসলে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে, অপেক্ষমান যারা রয়েছে তারাই প্রকৃতপক্ষে মেধাবী। এখানে আব্দুল কাদের সাহেব, মিস্টার আব্দুল কাদের, আপনাকে আমি আরেকটু কথা জিজ্ঞেস করতে চাই। মাসুম বিল্লাহ স্যার বললেন যে আইনগত সমস্যা আছে এবং এই তারা বলছেন, আর একটা হলো আপনারা কি প্রাথমিক শিক্ষা মন্ত্রী ওনার সাথে কোনো কথা বলেছেন এই ব্যাপারে? ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আইনগত যে জটিলতার কথা বলা হচ্ছে, এটা আসলে আমাদেরকে সরানো এবং আমাদেরকে নিয়োগ না দেওয়ার একটা যুক্তি। কারণ হচ্ছে এনআই খান স্যার তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে এখানে আইনি কোনো জটিলতা নাই। তার সাথে সাথে এটাও বলছিলেন যে প্রয়োজন কখনো আইন মানে না। আপনার 2 বছর করোনা সংকটে শিক্ষক নাই, করোনা রিকভারি প্ল্যানের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সব থেকে বড় নিয়ামক হচ্ছে শিক্ষক। যারা শিক্ষায় সব ধরনের রিকভারি প্ল্যান তো তারাই প্রয়োগ করবেন, সেই শিক্ষকই নাই। সেখানে আপনি আইন নিয়ে এসে একটা জটিলতা তৈরি করতেছেন। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে চাই যে এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আর আমাদের 18 সালের যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সেখানে 336টা মামলা আছে স্যার, কোটা মামলা। তারা কোটা ফলো করে নাই। যেহেতু ওই সময় শিক্ষক সংকটের একটা তীব্র প্রেসার ছিল, যে কারণে এই মামলাগুলোকে স্টে ব্যাকেট অর্ডার করে মামলার জবাব পরবর্তী সময়ে দিবে বলে
স্টেট অর্ডার করে তখন নিয়োগ কার্যক্রম বা পদায়ন সম্পন্ন করেছেন তারা। তাহলে ওখানে কি আইন মানা হয়েছে? আর আইন যদি মানাই হয়, গত এই কিছুদিন আগেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা একটা উদ্ধৃতি দিয়ে বলছে যে প্রায় 1200-র বেশি মামলা আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, এবং এইসব জটিলতা নিরসন করার জন্য তারা নিয়োগ নীতিমালাকে চেঞ্জ করতে বলছে। একই সাথে স্যার আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, আমাদের যখন নিয়োগ দেওয়া হয়েছিল 2019 সালের আপনার 24শে ডিসেম্বর রেজাল্ট হয়, তার আগেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ নীতিমালা 2019 প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই নীতিমালা অনুযায়ী তারা নিয়োগ দিতে পারে নাই। কারণ আমাদের দেশে একটা নীতিমালা তৈরি করতে করতে এতটাই ধীরে ধীরে তৈরি হয় যে নিয়োগ দিতে হয় আগের নীতিমালা অনুযায়ী, মানে তাদের সিস্টেম জটিলতার কোনো শেষ নাই। এইসব সিস্টেম জটিলতায় আমরা নিষ্পেষিত হই। আমরা 7 বছরে একটা মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছি, যদিও প্রাথমিক শিক্ষায় হচ্ছে সব থেকে বেশি সংখ্যক সরকারি চাকরি বেকারত্ব দূর করার জায়গা রয়েছে, আমরা ওখানে বঞ্চিত হয়েছি। সুতরাং আমাদের বঞ্চিত যে হবার যে বিষয় সেটা তারা বিবেচনায় নেবেন না। এছাড়া এখন যে নিয়োগ কার্যক্রমের কথা স্যার উল্লেখ করেছেন এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মাঝে মাঝে বলে থাকেন ডিসেম্বরে শিক্ষক নিয়োগ দিবেন, সেম কথাটা কিন্তু নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক এসবি সাত্তার 1 বছর আগে যখন আমরা অধিদপ্তরের সামনে আন্দোলন করেছিলাম তখন তিনি বলেছিলেন 3 মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দিবেন। এই ধরনের কথা স্যার বাংলাদেশে বলা যায়, এ ধরনের কথা কখনোই বাংলাদেশে প্রতিফলিত হয় না বা বাস্তবে রূপান্তরিত হয় না। আপনি 20 বছর রিসার্চ করে দেখেন কোন সময়টাতে আপনারা প্রতি বছর শিক্ষক নিয়োগ দিতে পেরেছেন বা যথাসময়ে শিক্ষক নিয়োগ দিতে পেরেছেন। আর কত সংখ্যক শিক্ষক, আপনার 30 জন ছাত্রছাত্রীর অনুপাতে একজন শিক্ষক থাকার কথা, সেখানে 230 জন শিক্ষকের জন্য ছাত্রছাত্রীর জন্য একজন মাত্র শিক্ষক থাকে। সে কোন ক্লাসটাতে ক্লাস নিবে আর কি রিকভারি প্ল্যান সেখানে তারা প্রয়োগ করবে, আপনার করোনার সংকট কিভাবে কাটিয়ে উঠবে, এ ধরনের কোনো ব্যাখ্যা কি তাদের কাছে আছে? আমরা কি পেয়েছি? পাইনি। আমরা কেবল উদ্ভট কিছু কথা পাই, মেধাবীদের নিয়োগ দিবেন, পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হব। আমি একটা এক্সাম্পল দেই, তারা মাঝে মাঝে বলে থাকেন যে পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় আপনাদের জটিলতায়, প্যানেলের জন্য না। আমরা প্যানেল যেটা বলতেছি সেটা হলো, আপনি দেখেন ব্যাংকার সিলেকশন কমিটি, ব্যাংকে যদি 5 জন ক্যাশিয়ারের মধ্যে 2 জন ক্যাশিয়ার যদি কাজ করে, 3 জন যদি অ্যাবসেন্ট থাকে, এমন কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার মতো ক্ষতি হয় না। কিন্তু যখন 200 জন ছাত্রকে আপনি একজন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়ান, তখন কিন্তু প্রাথমিক শিক্ষা না, শিক্ষার মেরুদণ্ডটাই ভেঙে যায়। আজকে আপনার ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে, মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়েছে ভাইবা ছাড়াই, পরিস্থিতি বিবেচনা করে। আজকেও নিউজ হয়েছে যে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা খাতে আরো নিয়োগ দেওয়া হবে, তাহলে চিকিৎসা খাতে নিয়োগ দেওয়া হবে। তাহলে শিক্ষা খাতের চেয়ে চিকিৎসা খাত কি কম গুরুত্বপূর্ণ? লেখাপড়া ছাড়াই কি কেউ ডাক্তার হবে? ভবিষ্যৎ প্রজন্ম তাহলে কিভাবে আমাদের দাঁড়াবে? আর এসডিজির যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা এখানে 4 নাম্বার শর্ততে বলা হয়েছে মানসম্পন্ন শিক্ষা। আমাদের শিক্ষা কিন্তু এখন হয়ে যাচ্ছে স্যার আপনার মানে কোয়ালিটি নেই, এটা কোয়ান্টিটি হয়ে গেছে, যে আমাদের এ প্লাস পাবে 1 লক্ষ, এ প্লাস মানে 100% পাস করবে, এটা হয়ে গেছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষা নেই। আমরা যখন 2005 সালে পরীক্ষা দিছি, ওই সময় শিক্ষাতে শিক্ষিত হয়ে যদি আমরা 0.56% নিয়োগ পাই আর আপনার 99% বাতিল হয়ে যায়, তাহলে বর্তমান যে শিক্ষাটা চলতেছে ভবিষ্যতে এরা 100% বাতিল হওয়ার যোগ্যতা থাকবে। এরকম একটা পজিশন স্যার অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ মিস্টার আব্দুল কাদের, আপনার কাছে আবারও আসবো, আরো অনেক কথা আছে আপনার সাথে। আমি এখন যাচ্ছি জনাব আবু হাসান, তিনি আপনাদের এই প্যানেল প্রত্যাশী 18 এর সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসছি জনাব আবু হাসান। আপনি এই যে এতক্ষণ যে আমাদের কথা হলো, এই প্যানেল প্রত্যাশীদের যে চাকরি হচ্ছে না, এর প্রতিবন্ধকতা আপনি কি মনে করেন, কারা এবং কেন হচ্ছে না, এবং আপনারা এরপর কি করতে চান? মিস্টার আবু হাসান। স্যার আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের শিক্ষক ইউনিয়ন টিভির লাইভ টক শোতে আমাদের আয়োজন করার জন্য এবং আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। যদিও আমি অনেক পরে যোগদান করতে পারছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এখন স্যার আমাকে 2টা প্রশ্ন করেছেন মোটামুটি ভাবে, যে আমাদের নিয়োগ না দেওয়ার পিছনের একটা কারণ, আর একটা হচ্ছেন যে যদি না দেন তাহলে আমরা কি করব। আমাদের নিয়োগ না দেওয়ার পিছনের স্যার আমরা কোনো কারণ আসলে ওইরকম খুঁজে পাই না। যেটা দেখি যে আসলে আমাদের দেশটা এখন স্যার আসলে বললে বেদবি মাফ করবেন,
মনে হয় স্যার কোনো আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা কোথাও আটকে আছি। তা না হলে স্যার আমাদের দেশের যারা আইন প্রণেতা, যারা সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য যারা আমাদের দেশ বা আইনকে পরিচালনা করেন, তাদের কিন্তু অধিকাংশ সংখ্যকের আমাদের পক্ষে তাদের লিখিত সুপারিশ রয়েছে। অনেক মন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী এবং পূর্ণাঙ্গ মন্ত্রী যারা, তারাও কিন্তু আমাদেরকে লিখিত সুপারিশ করেছেন। মাননীয় আমাদের ডেপুটি স্পিকার স্যার, তিনিও কিন্তু আমাদেরকে লিখিত সুপারিশ করেছেন নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু আমরা যেন স্যার কোন অজানা কারণে আমাদের লিখিত সুপারিশ, এত এত সংখ্যক লিখিত সুপারিশ থাকার পরেও আমরা এতদিনে এখনো আমাদের নিয়োগের মুখ দেখতে পারতেছি না। এটা স্যার আসলেই খুবই দুঃখজনক এবং আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের শিক্ষিত সমাজের জন্য সবকিছু। মিস্টার আবু হাসান, আপনাকে বলছি যে 185 জন মাননীয় এমপি তারা যে সুপারিশ করেছেন, তাহলে তাদেরকে যে অবহেলা করা হচ্ছে, তাদের যে এই প্রস্তাবকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় যে এটা গুরুত্ব দেননি, এটা মনে হয় কি এই এমপি মহোদয়ের তো এখানে তারা সম্মানহানি করছেন কিনা, আপনার কি মনে হয়? জি স্যার, আমি কিন্তু স্যার সেই কথাটাকেই কোটেশন করেছি এবং সেই কথাটাকেই আমি বলতেছিলাম যে আসলেই স্যার আমাদের দেশের এত এত আইন প্রণেতাদের আমাদের পক্ষে সুপারিশ থাকার পরেও আমরা নিয়োগ পাচ্ছি না। তার মানে আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই কিন্তু আমাদের এই এত এত লিখিত সুপারিশ গুলাকে অবজ্ঞা করা হচ্ছে এবং কোনো মূল্যায়ন না করে আমাদেরকে এখনো ঝুলিয়ে রাখা হচ্ছে এবং আমাদের দূরে ঠেলে দিয়ে মাঝে মধ্যে বলা হচ্ছে যে ওনারা দ্রুতই। এখন স্যার আসলে বলতে হয়, কারণ প্রতিবাদের ভাষা কখনো স্যার আসলে সম্মানের হয় না। সেদিক থেকে যদি আমি বলি স্যার, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যারের সামনে যদি কখনো মিডিয়া কেউ জিজ্ঞাসা করেন, তাহলে উনি একটা সামনের একটা ডেট দিয়ে বলে ফেলেন আমরা অমুক তারিখে পরীক্ষা নিয়ে নিব বা আমরা অমুক মাসে পরীক্ষা নিয়ে নিব। এটা স্যার উনি মিডিয়ার কমপক্ষে 5 থেকে 7 বার বলছেন, কিন্তু উনি ওনার দেওয়া কথা অনুযায়ী কিন্তু আজও পরীক্ষা নিতে পারেন নাই। তারপর স্যার আমি কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী স্যারের এলাকার, আমি সেই দিক থেকে আমি একটা দাবি নিয়ে বলতে চাই। আমার একদম গ্রামের আমার পাশের 2-3টা স্কুলের ইনফরমেশন যদি আমি দেই স্যার, এটা তো স্যার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এলাকার স্কুলের চিত্র, যেখানে স্যার একটা স্কুলকে অর্থাৎ 14 সালে যে স্যার কি করা হইলো অর্থাৎ জাতীয়করণ করা হইলো, সেখানে প্রায় 400-র মতো ছাত্রছাত্রী। সেখানে আমাদের গত বছর করোনা স্কুল বন্ধ হয়ে যাওয়ার আগে শিক্ষক ছিলেন 5 জন, অলরেডি 2 জন অবসরে গেছেন, আরো 2 জন স্যার আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে অবসরে যাওয়ার জন্য তারা, অর্থাৎ তাদের বয়স শেষ হয়ে যাবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে। এখন স্যার 400 জন স্টুডেন্ট থাকবে, মাত্র আছেন শিক্ষক থাকবেন তাহলে 1 জন। এখন স্যার একজন শিক্ষক দ্বারা ওই সব স্কুলের কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন, এটা যদি স্যার আপনারা মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী স্যারকে জিজ্ঞেস করতেন, উনি কি সদুত্তর দেয় আমার জানা নেই। তারপরে স্যার আমার এটা স্যার বললাম দক্ষিণ রটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। আরো স্যার আছে ছালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটার মাত্র 2 জন শিক্ষক, দুজনই স্যার ব্রহ্মপুত্রের পশ্চিম পার থেকে। ওনারা নৌকা পার হয়ে 2 থেকে 3 ঘন্টায় নৌকা পার হয়ে আসেন দুপুরে 12টার দিকে, আবার স্যার নৌকার সিরিয়াল দিয়ে ওনারা চলে যান হচ্ছে 2টা-2:30টার সময়। তারপরে স্যার বাকি স্কুলের দপ্তর যে আছে একজন, তার উপরে দায়িত্ব দিয়ে যান এবং এলাকার 2-1 জন অর্থাৎ ভাড়ায় চালিত যারা অবসর ছাত্র আছে তাদেরকে দ্বারা স্যার স্কুল পরিচালিত হয়। আসলে এইভাবে কি স্যার কোন দেশের প্রাথমিক শিক্ষা চলতে পারে, এটা আমার ধারণা নেই স্যার। তারপর স্যার আরেকটা কথা বলছেন যে আমাদের নিয়োগ না দিলে আমরা কি করব, যেহেতু স্যার আমরা একটা সংগঠনের দ্বারা আমরা মোটামুটি ভাবে পরিচালিত হয়, আমরা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিয়েই আমরা পরবর্তী করণীয় ঠিক করব স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার কাছে আবারও আসবো আমি, মাসুম বিল্লাহ স্যার আপনার কাছে আবারও আসছি। আপনি বলেছিলেন যে সরকার বা সেই মন্ত্রণালয় বলছেন যে আইনগত সমস্যা আছে, এবং আপনার কি মনে হয় আসলে কি আইনগত সমস্যা আছে কিনা?
স্যার? না, এটা যদি ইচ্ছে করে আমার মনে হয় মন্ত্রী নিতে পারে, মন্ত্রী সচিব মিলে এটা বলতে পারে। এবং ম্যাক্সিমাম কি প্রাইম মিনিস্টারকে একটু অ্যাপ্রোচ করতে হয় যে আমাদের প্রাইমারিতে এই অবস্থা বিরাজ করছে যে বাচ্চাদের স্কুল নাই। তাছাড়া 2012, 10, 2013, 14 সালে কিন্তু প্যানেল থেকে শিক্ষক নিয়োগ দেওয়ার উদাহরণ আছে বাংলাদেশে। সেটা প্রাইম মিনিস্টারকে যদি অবহিত করেন, এবং এই দুর্দশা প্রাইমারি শিক্ষার যে দুর্দশা, এন্ড বড় কারণটাই হচ্ছে শিক্ষকের অভাব, এটা যদি প্রাইম মিনিস্টারকে ওনারা অ্যাপ্রোচ করেন, আমার তো মনে হয় যে উনি এটা না করবেন না, বরঞ্চ শিক্ষকতার স্বার্থে, প্রাথমিক শিক্ষার স্বার্থে, শিশু শিক্ষার স্বার্থে উনি নিশ্চয়ই এটা দিবেন। কিন্তু এখন কথা হচ্ছে ওনারা এটা করবেন কেন? মন্ত্রী এবং সচিব তাদের কাছে তো অনেক যুক্তি আছে, সেই যুক্তিগুলি খণ্ডন করানোর জন্য তাদের কাছে যাওয়া এবং তাদেরকে প্রাইম মিনিস্টার পর্যন্ত পাঠানোর জন্য যারা নেতৃবৃন্দ আছেন এখানে, যেমন কাদের স্যার এবং ওনার সাথে যারা আছেন, তারা যদি আমার মনে হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে পারেন, তাহলে অচিরেই আমার মনে হয় সমস্যার সমাধান হবে। কারণ আইন প্রণেতা যারা দিয়েছেন তারা ওই যেটা আগেই বলেছিলাম, তারা তো জনপ্রতিনিধি, তারা কাউকে ফিরান না। তারা আলাদা আলাদা ভাবে লিখে দিলে সেই লেখাটা আসলে কে দেখবে, কে বিচার করবে? এমন তো না যে ওনারা বলে দিলে এটা সংসদে তুলবে, সংসদে তুললে এটা পাশ হয়ে যাবে, সেরকম বিষয় না। কিন্তু এখানে বিষয়টা ম্যাক্সিমাম হচ্ছে হ্যাঁ প্রাথমিক স্যার, জি, মানে ডিপি। আপনার কাছে আর একটা জিনিস আমি জানতে চাই এখানে যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষার মান এখন কেমন? আর একটা হলো এই অতিবাড়িতে যে শিক্ষার ক্ষতি হয়ে গেছে, এখানে যে শিক্ষক স্বল্পতা বা সংকট আছে, এ ব্যাপারে সরকারের উদ্যোগ কেমন এবং এই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কি উদ্যোগ আছে আপনার কি মনে হয় স্যার? আচ্ছা, উদ্যোগ আছে আবার নাই। যেমন এখন কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য, বিশেষ করে ইংরেজি শিক্ষকদের জন্য TMTE ট্রেনিং করাচ্ছে গভর্নমেন্ট, ব্রিটিশ কাউন্সিলের সাথে চুক্তি করে, অর্থাৎ ইংরেজি শিক্ষক 3 মাসের জন্য ট্রেনিং করাচ্ছে এবং ট্রেনার নিয়ে আসছে কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে, এবং ব্রিটিশ থেকে ট্রেনার নিয়ে আসছে বিদেশ থেকে। এটা ভালো উদ্যোগ। কিন্তু প্রাথমিক শিক্ষার বিশাল, পৃথিবীর সর্বোচ্চ শিক্ষা পরিবার হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা, সমস্ত পৃথিবীর সর্বোচ্চ। মানে এত শিক্ষার্থী কোথাও নাই, 5 লক্ষ, এবং এত সরি 5 কোটি, মানে এত বড় শিক্ষা পরিবার আর কোথাও নাই বাংলাদেশের মতো প্রাথমিক শিক্ষার মতো। কাজে আমি যেটা মনে করি ব্যক্তি পর্যায়ে, আমি অনেক লেখালেখিও করি এটা নিয়ে, সেটা হচ্ছে আসলে আমাদের যে প্রাথমিক শিক্ষার অবস্থা, মানে শিক্ষার ম্যানেজমেন্ট, সেইটার পক্ষে এই এত বিশাল সংখ্যক শিক্ষার্থীদের এবং শিক্ষা ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওইরকম ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। সেই প্রাচীনকালের টিইও, সেই প্রাচীনকালের ডিপিইও, হ্যাঁ, ওই যেভাবে চলে আসছে ওইটাই আছে, কিন্তু জাস্ট নামে টিইও আছে। এখন টিইও তো কখনো মান দেখতে পারে না, টিইও সময় কাটে কাকে কোথায় বদলি করবে। ইভেন অসৎ উপায়ে অনেক টিইও আছেন, অসৎ উপায়ে টাকা পয়সা খেয়েও বদলি টদলি করেন। শিক্ষা কি হচ্ছে এটা দেখার কোনো টিইওর সময় নাই। আর ডিপিইও তো দূরের কথা। আর তার উপরে যারা থাকেন ডিভিশনাল পর্যায়ে এবং ইসে অধিদপ্তরে, তাদের তো এসব সময় নেই। মান অত্যন্ত নিচে, কিন্তু কিছু কিছু উদ্যোগ তারা ভালোই নিচ্ছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষার মান আপনি কি মনে করেন এই মুহূর্তে? এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মান, এবং বিশেষ করে সরকারি প্রাথমিকে যারা পড়ে, যেটা আগে বলেছে একেবারে তলানিতে। আপনি গিয়ে জিজ্ঞেস করেন বাচ্চাদেরকে, অনেক বাচ্চাই বলতে পারে না বাংলাদেশের রাজধানী কোথায়। আপনি 5 এর বাচ্চাদের জিজ্ঞেস করেন, বলতে পারে না। আমি অনেক জায়গায় ঘুরে ইসের পরে আমরা কিভাবে উত্তরণ হতে পারি, এর উত্তরণের উপায় কি স্যার? উত্তরণ দেশের বিশাল পথ। ওই তো বললাম যে শিক্ষক যেখানে নাই নিয়োগ দিতে হবে,
তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং শুধু শিক্ষকদের না, সে শিক্ষা প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তারপরে এই অনেক সেক্টরে ভাগ করে দিতে হবে। এত বিশাল পরিবারকে এইদের কন্ট্রোল করা সম্ভব না, কোনোভাবেই আনতে পারছে না। যেমন একজন শিক্ষক যদি 30 জন শিক্ষার্থীকে লুক আফটার করে, তাহলে কিন্তু দেখাশোনা করতে পারে, তার বিষয়ে জানতে পারে, তার সমস্যা জানতে পারে, পড়াতে পারে। কিন্তু এখন শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত, সেটা শিক্ষকের পক্ষে সম্ভব না। একইভাবে শিক্ষক এবং শিক্ষা প্রশাসক যারা আছেন, তাদের সাথে যে সম্পর্ক, এখন সম্পর্কটা কিন্তু সেরকম না। তারপরে সংখ্যা সেরকম না। তারপরে কি বলে এটাকে, অ্যাসেসমেন্ট পদ্ধতি যেটা, সেরকম না। আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা বাংলাদেশের কোথায়, কি বলে সুন্দরবন কোথায় বলতো? আমি বললাম সুন্দরবন কি ঢাকায় না রাজশাহীতে? কেউ বলে ঢাকায়, কেউ বলে রাজশাহী। 5 এর ছেলে পেলে। আমরা আচ্ছা ঢাকায় কোথায় হতে পারে? ঢাকায় কি মিরপুর? জিজ্ঞেস করলাম ঢাকায় কি গুলিস্তানে না সাভার? সাভার। সুন্দরবন 5 এর স্টুডেন্ট। বানানো কথা না স্যার। অর্থাৎ এই মানে আমরা আছি স্যার। আপনার কাছে শেষ সময় আবার কিছু কথা শুনবো, আপনার কাছে আবার আসবো। জি স্যার। স্যার আপনার কাছে আবার আসবো। আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি। আমরা মিস্টার আব্দুল কাদের, আপনি সংক্ষেপে বলবেন আগামীকালকে আপনাদের মানববন্ধন হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে, এবং সেই মানববন্ধনে আপনারা কি মনে করেন আপনাদের অর্জন কি হতে পারে, বা যদি না হয় তাহলে আপনারা কি করবেন? অসংখ্য ধন্যবাদ স্যার। মাফ করবেন এই কথাটা বলতেছি এই জন্য যে আমাদের আসলে কথা বলবার সুযোগ হয় খুব কম। যদি সম্ভব হয় তাহলে 5-10 মিনিট বৃদ্ধি করে আমাদেরকে একটু সুযোগটা বৃদ্ধি করে দিবেন স্যার, এই অনুমতি প্রার্থনা করতেছি। আমাদের সম্মানিত মাসুম বিল্লাহ স্যার দুটি কথা বলেছেন। এই দুইটা কথার উত্তর দিয়ে স্যার আমি আমার কর্মসূচির কথাটা বলতেছি। তিনি বলেছেন যে প্রাইম মিনিস্টারের কথা। এখন আসলে আমরা যে 2টা বছর আন্দোলন করে আসতেছি, এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু আমরা এই বক্তব্যটা দিয়ে আসছি যে মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, ওনার সাথে আমরা দেখা করতে চাই, ওনার মুখে আমরা আমাদের এই বিষয়ে শুনতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই 2 বছরে আমরা অনেকবার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 নং গেটে কাগজপত্র জমা দিয়েছি, সাক্ষাতের জন্য আবেদন জমা দিয়েছি যথাযথ নিয়মে। অধিদপ্তরের সামনে থেকে ওনারাও বলেছিলেন যে তারা অধিদপ্তর থেকে তাদের প্রোটোকলের মাধ্যমে কাগজপত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। এছাড়া স্যার আমরা আমাদের প্রেস ক্লাবের সামনে 57 দিন একটানা কর্মসূচি চলমান ছিল, এবং গণভবনে আমরা এক এক করে 4 বার সাক্ষাতের জন্য গিয়েছিলাম। কিন্তু আসলে স্যার দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ তো আর কানাডা না যে বিমানবন্দরে গিয়ে যে কেউ জাস্টিন ট্রুডোর সাথে দেখা করবে। আমরা যতটুকু শুনতে পাই, জানতে পাই যে এটাই ইম্পসিবল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ইম্পসিবল। আমরা এটাও স্যার প্রার্থনা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের 30 সেকেন্ডের জন্য হোয়াটসঅ্যাপ বা অনলাইনে আমাদের সাথে কথা বলেন, তাহলে আমরা 61 জেলার, ইনফ্যাক্ট 61 জেলার সকল উপজেলার এই সমস্ত মুজিবীয় আদর্শের লোকগুলো তার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কিছু স্যার পাওয়া যায় নাই। আমরা আসলে মাঝে মাঝে আমাদের মনে হয় বরং আমরা উল্টা জিনিস পেয়েছি। প্রেস ক্লাবে 7 ডিসেম্বর এবং এছাড়া মার্চের 7 তারিখে এবং 7 ডিসেম্বর, এই 2টা তারিখে এবং 15ই অক্টোবর অধিদপ্তরের সামনে আমাদেরকে বেধড়ক পুলিশ দিয়ে পিটানো হয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির জনক বঙ্গবন্ধুর ছবি তারা ধূলিসাৎ করে দিয়েছিল, পায়ের পানিতে ভিজিয়ে ধূলিসাৎ করে দিয়েছিল। আমরা উল্টো এই জবাবগুলো পেয়েছিলাম। এরপরে স্যারকে আমি একটা বক্তব্য রেখে স্যারকে একটা প্রশ্ন করে একটা কর্মসূচি আমি আমাদের কর্মসূচি সম্পর্কে বলতেছি যে স্যার একটু আমার এই প্রশ্নটার উত্তর দেবেন যে বছরের পর বছর যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এটা শিক্ষা আমরা জানি যে মৌলিক অধিকার, তাহলে কি আমাদের প্রশাসন মন্ত্রণালয় বা অধিদপ্তর শিশুদের মৌলিক অধিকার হরণ করছে না বা তাদের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে না? আমি এই প্রশ্নটার উত্তর চাইবো মাসুম বিল্লাহ স্যারের কাছে। এরপর স্যার আপনি আমাকে বলেছেন কর্মসূচির কথা। কর্মসূচি আমরা মানববন্ধন, আসলে আমরা কর্মসূচি করতে করতে ক্লান্ত। আমরা মনে করতেছি যে আমাদের এই কর্মসূচিটা যদি মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়,
তাহলে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী একটু সদয় হলেই কিন্তু বহু ধরনের সুযোগ সুবিধা তৈরি হয় এই প্যানেলটার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে মুজিব বর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ রাখা হবে না। 16ই ডিসেম্বর মুজিব বর্ষের শেষ দিন, সুতরাং আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই জন্য আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমাদেরকে নিয়োগ দিয়ে হয়তো কিছুটা শিক্ষক সংকট লাঘব করবেন তিনি। এছাড়া তিনি কিন্তু বলেছিলেন নির্বাচনী ইস্তিহারে এই কথাটা উল্লেখ ছিল যে প্রতি ঘরে ঘরে একজন করে সরকারি চাকরি দেওয়া হবে। দেখুন স্যার, আমরা পরীক্ষা দিয়া পরীক্ষিত এবং উত্তীর্ণ 61 জেলা থেকে, 61 জেলার যত উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা যেহেতু প্রাথমিক উপজেলা ভিত্তিক হয়, উপজেলা থেকে, সুতরাং আমাদের নিয়োগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ওই প্রতিশ্রুতি ছিল নির্বাচনী অঙ্গীকার, প্রতি ঘরে ঘরে একজন করে চাকরি দিবেন, যোগ্যতমদের এবং একজন করে চাকরি দেওয়াটা কিন্তু হয়ে যাবে। সেই সাথে শিশুদের মৌলিক অধিকার কিছুটা রক্ষা হবে এবং একই সাথে আমরা যারা আছি তারা কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন 5টা 10টা করে সরকারি চাকরির ভাইবা দিয়ে তারপরেও আমরা চাকরি পাই নাই, বয়স শেষ হয়ে গেছে এবং অধিদপ্তর কর্তৃক আমরা কিন্তু এক ধরনের বঞ্চিত হয়েছি। 7 বছরে একটাই মাত্র নিয়োগ পেয়েছি আমাদের চাকরির বয়সে। সুতরাং এই যে বয়সের যে একটা টানাপোড়েন আছে এবং আমাদের যে ক্ষতি সেটাও পুষিয়ে ওঠা সম্ভব হবে। তাই আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমাদের এই কর্মসূচিকে মাননীয় প্রধানমন্ত্রী জেনে, মাননীয় প্রধানমন্ত্রী সহৃদয় হয়ে যদি সকলকে নিয়োগের ঘোষণা দেন, তাহলে বড়জোর 12-13 হাজার বা 15 হাজার শিক্ষক নিয়োগে জয়েন করতে পারে। ওই 12-13 হাজার শিক্ষক নিয়োগ যদি এখান থেকে জয়েন দিয়ে দেয় করোনাকালীন সংকটে, তিনি তো আমরা দেখেছি গত 2-3 বছরে না, ইনফ্যাক্ট তার চরিত্রের মধ্যে এটা আছে যে তিনি কুইক অ্যাকশন নিতে পারেন এবং কুইক অ্যাকশন নিয়ে কিন্তু অনেক সমস্যার তিনি সমাধান করে ফেলেন। আমরা দেখেছি। কিন্তু আব্দুল কাদের শোনেন, আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, আপনাদের যে বিষয়টা এটা কিন্তু একটা কঠিন বিষয় না, এটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তো আমার মনে হয় এখানে প্রয়োজন হয় না, কারণ এটা তো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এটা সমাধান করতে পারে। ছোট্ট একটা বিষয়, এটা এমন কিছু না, শিক্ষক প্রয়োজন, প্যানেল আছে, এখান থেকে নিয়ে ওখানে নিয়োগ দেবে। এইটার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার আমার তো মনে হয় প্রয়োজন না। তারপর আপনারা চাচ্ছেন যেহেতু এখানে হচ্ছে না, কাজ হচ্ছে না, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পারছেন না, এই জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, কিন্তু আসলে এই কাজটা তো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় করবে। জি স্যার, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি আসলে প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় তাদের উপরেই দায়িত্ব ন্যস্ত আছে। কিন্তু মাসুম বিল্লাহ স্যার একটা কথা কোট করি আমি, তিনি কিন্তু বলেছিলেন যে উদ্যোগটা কে নিবে, এই উদ্যোগ নেওয়ার ব্যক্তির কিন্তু এখানে স্যার অভাব রয়েছে এবং এই দূরদর্শী বা একটা সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার লোকের কিন্তু অভাব রয়েছে। আমরা যতবারই মাননীয় প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি ততবারই কিন্তু বিভিন্ন রকম অযৌক্তিক প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং অযৌক্তিক উত্তর পেয়েছি। এই যে গত 2 দিন আগেও কিন্তু তিনি বলেছেন যে ডিসেম্বরে নিয়োগ দিবেন, কথাটা আসলে এটা না, ডিসেম্বরে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। তো ডিসেম্বরে নিয়োগ পরীক্ষা শুরু হলে সেই শিক্ষকদের পদায়ন করতে করতে আপনার জুন পার হয়ে যাবে। আমরা তো দেখেছি চাকরি বাজারে থেকেছি 7-8 বছর একটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন হইতে এবং ফাইনালি তাদেরকে ক্লাসে পাঠাইতে কতদিন লাগে এটা আমাদের ধারণা আছে। আর ওনার যে যুক্তি যে নতুনরা ক্ষতিগ্রস্ত হবে, এই জায়গাতে আমি একটা স্যার কথা উল্লেখ করতে চাই, সেটা হলো যে ব্যাংকার সিলেকশন কমিটি সরকারি ব্যাংকগুলোকে প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়। আজকেও জনতা ব্যাংকে 3য় সার্কেলের প্যানেল রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তাহলে যেখানে ব্যাংকে অনেক কম, প্রাইমারি তুলনায় অনেক কম কর্মকর্তা লাগে, সেখানে যদি প্যানেল ভিত্তিক নিয়োগ হয়, প্রতি বছর সার্কুলার হয়, তাহলে একটা বৃহৎ সেক্টর, সেই সেক্টরটা আপনারা কুক্ষিগত করে রাখছেন কেন? ওখানে প্যানেল ভিত্তিক নিয়োগ হইলে অসুবিধাটা কোথায়? এখানে তারা কোনোদিন তো আমাদের এই প্রশ্নের জবাব দেননি যে প্যানেল ভিত্তিক নিয়োগ হলে অসুবিধা কোথায়। যেহেতু প্রতি বছর নিয়োগ দেওয়া সম্ভব হয় না এবং প্রতিদিনই কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো না কোনো শিক্ষক অবসরে যায়, তাহলে প্রতিদিনই অবসরে যাইতে পারে আর 2 বছরেও আপনি একবার নিয়োগ দিতে পারেন না, এখানে প্যানেল পদ্ধতি থাকলে অসুবিধা কোথায়? প্যানেল পদ্ধতি প্রয়োগ করলে এই যে আগামী যে 32,000 শিক্ষক নিয়োগ দেওয়ার কথা সার্কুলার হয়ে আছে, আমাদের নিয়োগ দেওয়ার পরে আরো 40-50 হাজার আছে পদ ফাঁকা, এই যে নিয়োগ কার্যক্রম 6 মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না বা পারলেও 6 মাসে আরো অনেক শিক্ষক সংকট হবে। আপনি 6 মাস পরে ওখান থেকে নিয়োগ দিয়ে তারপর আরেকটা সার্কুলার দিলে সেই পরীক্ষা আগামী জাতীয় নির্বাচনের আগে হবে কিনা তার নিশ্চয়তা নাই। কাজে ওখানেও প্যানেল রাখেন, ওখান থেকেও প্যানেল দেন,
বেকারত্ব দূরীকরণে আজকে 2 কোটি বেকার বাংলাদেশে। বেকারত্ব দূরীকরণের জন্য পদক্ষেপ নিলে এরকম বেকার হওয়ার কথা না, কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করেছে, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, তারপরে আপনার পার ক্যাপিটা বৃদ্ধি পেয়েছে, তারপরে আপনার 46 বিলিয়ন আমাদের রিজার্ভ রয়েছে। সেই দেশে এত 2 কোটি বেকার কিভাবে থাকে? আর বেকারদের জন্য আপনি দেখবেন করোনাকালীন সময়ে 28টা প্রণোদনা ঘোষণা করা হলেও এই অসহায় উচ্চ শিক্ষিত বেকারদের জন্য কিন্তু কিছুই ঘোষণা করা হয় নাই এখন পর্যন্ত। এবং বেকাররা বর্তমানে একজন ঝালমুড়িওয়ালার থেকে অনেক নিম্নমানের জীবন যাপন করে স্যার। আমরা প্রত্যেকে, আমাদের প্যানেল প্রত্যাশীদের সাথে আমার পরিচয় আছে, প্রত্যেকের সাথে আমার মত বিনিময় হয়। অসংখ্য প্যানেল প্রত্যাশী স্যার যারা টিউশনির টাকা দিয়ে আমাদের এই মাননীয় প্রতিমন্ত্রীকে ভোট প্রদান করেছেন। আমি নিজে স্যার 3 বার টিউশনির টাকা দিয়ে ঢাকা থেকে ভাড়া দিয়ে গ্রামে গিয়ে ভোট প্রদান করেছি, কিন্তু আমি এখন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি না, এত বড় একটা সংগঠনের সভাপতি হই। একই সাথে স্যার দুঃখ আসলে প্রকাশ করার আমাদের জায়গা নাই। উচ্চ শিক্ষিত বেকাররা কিন্তু ঘুম থেকে সকালে নাস্তা করতে পারে না, নাস্তা করে 11টায়, যাতে দুপুরে স্যার খাইতে না হয়। কারণ দুপুরে খাইতে গেলে বাংলাদেশে যে দুর্মূল্যর বাজার, দুপুরে খাইতে গেলে 150 টাকা লাগে। এরকম একটা পরিস্থিতিতে উচ্চ শিক্ষা অর্জন করে আমরা জীবন যাপন করি। আমাদের এই কথা শুনবার বলবারও কেউ নাই এবং আমরা বলতে পারি না। বাংলাদেশের একজন চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে তার পিএস, তার চামচাদের হাতে টাকা দিতে হয় অথবা নানান তদবির করতে হয়। আর সেখানে তো আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কামনা করতেছি, চিন্তা করতেছি, এগুলো শুধু স্যার চিন্তাই করি, এটা বাস্তবে পরিণত হয় না। মিস্টার আব্দুল কাদের, আমরা সময় পেলে আপনার কাছে আবারও আসবো। আমি আবু হাসান, আপনি সংক্ষেপে বলবেন যে আপনাদের এই যে দুঃখ, এই যে কষ্ট, এখন যে আপনাদের চাকরি হচ্ছে না বা হওয়ার যে সম্ভাবনা কতটা, এটা আমরাও এখন বলতে পারছি না। এ ব্যাপারে আপনারা যে হতাশায় আছেন, এই হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এখন কি করবেন, কি করছেন? ধন্যবাদ স্যার আপনাকে। এখন স্যার আমাদের হতাশা থেকে দূর করার জন্য, হতাশাকে দূর করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাই। উনি সময় উপযোগী একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের মাধ্যমে উনি তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করেছেন। ঠিক তদ্রূপে এই মুজিব বর্ষের শেষ দিকে এসে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বেকার সমস্যাকে সমাধান করবেন, করে উনি আবারও ইতিহাসের স্মরণীয় একটা কাজ উনি করবেন, যার কারণে আমাদের মতো যারা উচ্চশিক্ষিত বেকার আছে তারা সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা ভরে মনে রাখবেন এবং স্মরণ করবেন। এবং স্যার আরেকটা কথা বলেছিলেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে কেন করতেছি, অর্থাৎ তার কেন সাক্ষাৎ বা হস্তক্ষেপ আমরা কামনা করতেছি, এখানে কাদের ভাই বলেছেন। তারপরে আরেকটু যদি আমি স্যার বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু স্যার মাননীয় প্রতিমন্ত্রী আছেন, কিন্তু আমার মনে হয় আমাদের মন্ত্রণালয়ের, প্রাথমিক শিক্ষার মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই পালন করেন। যার কারণে কিন্তু স্যার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে স্যার অনেক জটিল সমস্যার সমাধান হয়েছে। ঠিক আমরাও স্যার মনে করি এই মুজিব বর্ষের শেষ দিকে এসে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষকে স্মরণীয় করবেন আমাদের এই বেকারদের, উচ্চশিক্ষিত বেকারদের বেকারত্ব থেকে মুক্তি দিয়ে স্যার। ধন্যবাদ আপনাকে মিস্টার আবু হাসান। আমি একেবারে সর্বশেষে আমরা এসে গেছি। মাসুম বিল্লাহ স্যার, আপনি কি মনে করেন এই প্যানেল প্রত্যাশী যারা আছেন এদেরকে যোগ্যতারও ঘাটতি বলা হয় মন্ত্রণালয় থেকে, আপনার কি মনে হয় এই প্যানেল প্রত্যাশীরা যদি নিয়োগ পায় তারা কি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং তারা কি এই অবশ্যই পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। আমি আগে বললাম না স্যার, যেমন এনজিওতে যারা প্রাথমিক শিক্ষা চালায়, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, রাইট, তারা পারে কেন? অত্যন্ত ডেডিকেটেড। একইভাবে প্যানেল প্রত্যাশী যারা, তাদের যেহেতু অন্য কোথাও যাওয়ার, অন্য চাকরি করার চিন্তা নাই, তারা কিন্তু এই কাজটা একেবারে they will do it heart and soul. They'll try their level best to satisfy the authorities, to satisfy the children. এটা তারা করবে। কাজেই যারা মাস্টার্স পাস এবং যারা মেধাবী দেখে নিবে, তারা কিন্তু এই চাকরিতে থাকতে চাবে না, তারা অন্য চাকরির জন্য দরখাস্ত করবে এবং শিশুরা কিন্তু সাফার করবে। তার চেয়ে ওনাদেরকে নিয়োগ দিলে ওনারা অত্যন্ত মনে প্রাণে কাজটা করবে, হার্ট অ্যান্ড সোল কাজ করবে।
এটা স্যার সরকারের বোঝা আপনার উচিত। কাছে একটা প্রশ্ন আমি আহ, করব, মাত্র একটা। আপনি একটা জি, কথা বলছিলেন যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষার মান শূন্যের কোঠায়, বলতে গেলে একেবারে শেষে, একটা শেষ তলানিতে পর্যায়ে, এর চাইতে জি। আর নিচে নামার আর কোনো স্তর নেই। এর জন্য দায়ী কারা তাহলে? তারা কি যোগ্য কতটা, এবং এর জন্য তারা দায়ী কারা, এবং সেই হ্যাঁ, দায়ী যারা, এদের যোগ্যতা কতটুকু? না, দায়ী তো ধরেন পুরো জাতি দায়ী, এবং যারা দায়িত্বে থাকে তারা হ্যাঁ। একটু বেশি দায়ী, এটা তো বোঝাই যাচ্ছে। দায়ী তো সবাই, একদিনে তো এই অবস্থা সৃষ্টি কেমন হয় না। স্যার, আপনি তো প্রাইমারি স্কুলে শিক্ষক না, আপনি তো প্রাইমারি শিক্ষা অফিসারও না, আপনি হবেন কেন দায়ী? আপনি তো আর সবাই মন্ত্রী না, কম বেশি। সচিব না, না, আমি আপনি হবেন কেন দায়ী? আমি স্যার এদেশের নাগরিক না, এদেশের নাগরিক যারা সচেতন হ্যাঁ। নাগরিক সবাই দায়ী। কারণ আমরা কি করেছি, আমরা দেখছি আমার বাচ্চা পড়তে পারছে না প্রাইমারিতে, সরকারি প্রাইমারিতে। বাচ্চাকে কোথায় পাঠাচ্ছেন আপনি? কিন্ডার গার্ডেনে। কারণ সরকারিতে না, ওখানে পড়াশোনা হয় না। বাস, আমি বেঁচে গেলাম। অথবা আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি 3,000 টাকা বেতন দিয়ে, তাই না? কাজে সবাই দায়ী, সবাই দায়ী কম বেশি। এখন স্যার, একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে অফিসের কাজ করতে হয়, অফিস সহকারী হিসেবে তার কাজ করতে হয়, ওনার অনেক অফিসিয়াল কাজ করতে হয়, ওনার শিক্ষা অফিসে গিয়ে কাজ করতে হয়, ওনার বই আনতে গিয়ে আনা লাগে, ওনার করতে হয়। প্রশ্ন আনতে হয়, অর্থাৎ সব কাজ না, উনি করেন, তাহলে উনি জি, পড়াবেন কোন সময়, বা এই শিক্ষকদের নিয়ে উনি সেটাই। কখন করবেন, কাজ করবেন? এজন্য আসলে এটা তো দায়ী কারা? বলছি। শিক্ষা প্রশাসন যদি দায়ী হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার তো মনে হয় অযোগ্যতাটা আমাদের ওইখানেই, আমি আমি মনে করি। আর আপনার কি মনে হয়? হ্যাঁ, ওই তো যারা দায়িত্বে আছে তাদের অবশ্যই দায়টা নিতে হবে। এই হ্যাঁ। প্রাথমিক শিক্ষার দায়িত্বে যারা আছে। আর একটা বিষয় সর্বশেষ বলে শেষ করছি, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের যখন বাচ্চারা অসুস্থ হলে আমরা যাই কাদের কাছে? শিশু শিক্ষা মানে শিশু ডাক্তারের কাছে যাই। কিন্তু বাংলাদেশে প্রাইমারি শিক্ষা প্রশাসনে যারা আছে তারা কিন্তু সব আমলা, তারা আসে প্রশাসন ক্যাডার থেকে। এটা একটা মারাত্মক ব্লান্ডার আমাদের দেশে। কারণ এখানে প্রাথমিক শিক্ষার জন্য একটা আলাদা ক্যাডার থাকতে হবে। শিক্ষা ক্যাডার যেমন আছে যারা কলেজের টিচার বা শিক্ষা প্রশাসনে, এবং প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ পরিবার পৃথিবীর ভিতরে, অথচ এখানে কোনো শিক্ষা ক্যাডার নাই। এখানে শিক্ষা না, ক্যাডার করতে হবে, তাদের প্রাথমিক কাছে শিক্ষা এটা কেন করতে হবে। নাই? হ্যাঁ। নাই, এটা থাকতে হবে। তা এইটা হ্যাঁ। যতদিনে না হবে, এটা আমলারা যতদিনে পরিচালনা করবে, ততদিন এই সমস্যার পুরো সমাধান হবে না। কারণ তারা প্রশাসন বোঝে, তারা চৌকস, কিন্তু তার অর্থ এই না তারা তারা শিশু শিক্ষাও বুঝবে। বুয়েটের স্টুডেন্ট যারা তারা মেধাবী ঠিকই, কিন্তু মেধাবী মনে করে তাদের কাছে যদি আমরা পেটের ডিজিজ নিয়ে যাই, যেহেতু অনেক ভালো ছাত্র, ও আমাদের চিকিৎসা করতে পারে, তা পারবে না। একইভাবে যারা প্রশাসনে আছে, তারা প্রশাসন ভালো বুঝে, তারা চৌকস, তারা মেধাবী, তারা অনেক কিছু বুঝে। কিন্তু এই প্রাথমিক শিক্ষা, এই দায়িত্বে যে তারা আছে, এটা কিন্তু শিক্ষাবিদরা পছন্দ করে না, আমরা পছন্দ করি না, আমরা চাই না। আমরা চাই এখানে প্রাথমিক শিক্ষা তারা তৈরি করতে হবে যারা মনে বুঝবে। এই তাহলে স্যার, আমরা যাই হোক, আমরা এখন আজকের যে আলোচ্য বিষয়টি ছিল, প্যানেল প্রত্যাশী তারা, এদেরকে যদি নিয়োগ দেয় তাহলে অবশ্যই তারা যোগ্য শিক্ষক ভালো হবেন, করবে, অনেক এবং ভালো তারা করবে। একটা হতাশা থেকে তারা নতুন ভাবে তাদের জীবন তারা উপভোগ করতে পারবেন। সেকেন্ডলি, আমাদের দেশে যে শিক্ষা সংকট আছে, শিক্ষক সংকট প্রাইমারি স্কুলগুলোতে, সেটাও সমাধান হবে। এবং এটা আমার মনে হয় সমগ্র মানে জাতি চায় এই মুহূর্তে যে এই প্যানেল প্রত্যাশীরা তারা নিয়োগ পাক। এবং এজন্য যদি শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং আমলারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইনের অজুহাতে এবং নানা অজুহাত দিয়ে, তাহলে এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এবং এই যে প্যানেল প্রত্যাশী যারা শিক্ষক, তাদের ভাগ্যকে তারা একেবারে সাগরে নিক্ষেপ করছেন, এবং এজন্য দায়ী থাকবেন তারা। এবং আমরা আশা করি আজকের এখান থেকে যাতে কালকে তারা মানববন্ধন করবেন, মানববন্ধনে যাতে সরকারের পক্ষ থেকে একটা পজিটিভ একটা তাদের পজিটিভ যে একটা কথা বা একটা প্রত্যাশা, এটা যেন হয়। এবং এই আমাদের
প্যানেল প্রত্যাশী শিক্ষকদের যে অনেক দিনের তাদের যে কাঙ্ক্ষিত বাসনা, এটা যাতে কালকেই পূরণ হয় সেই কামনা করছি। আমাদের সাথে মাসুম বিল্লাহ স্যার, মিস্টার আব্দুল কাদের এবং আবু হাসান, আরো একজন ছিলেন হাসান মামুন। আপনারা আপনাদের যে দাবি, আপনাদের অধিকার নিয়ে আপনারা এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আমরা থাকবো, এবং আমরা প্রাথমিক শিক্ষার যে দুঃখ, প্রাথমিক শিক্ষার যে কষ্ট, এটাকেও আমরা দূর করার জন্য যা করা দরকার আমরা আপনাদের পাশে আছি। আপনারা সবাই ছিলেন এতক্ষণ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার।